ক্ষমতা বড় অদ্ভুত এক নেশা। এই নেশা যখন মানুষের মাথায় চাপে তখন সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। সে ভুলে যায় পাপের সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, তার ভিত্তি কিন্তু তাসের ঘরের মতোই নড়বড়ে। আজকের গল্পটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, কারণ শিকারী যখন নিজেই শিকারে পরিণত হয় তখন পালানোর কোনো পথ থাকে না। সন্ধ্যা নামতেই ঢাকার কুখ্যাত বস্তি কালাপানির বাতাস ভারী হয়ে ওঠে। এখানে বাতাসের সাথে অক্সিজেনের বদলে মিশে থাকে ভ্যাপসা নর্দমার গন্ধ আর পোড়া ডিজেলের ধোঁয়া। এই বিষাক্ত অন্ধকারের ঠিক মাঝখানে দানবের মতো দাঁড়িয়ে আছে তিনতলা ভবন, টাইগার ম্যানশন। বিল্ডিংয়ের চারপাশ ঘিরে জ্বলজ্বল করছে সিসিটিভি ক্যামেরার লাল আলোগুলো, যেন কোনো হিংস্র প্রাণীর চোখ। দোতলার এসি রুমে নরম সোফায় আয়েশ করে বসে আছে আরমান সওদাগর, এলাকার ত্রাস আর মাদক সাম্রাজ্যের অঘোষিত রাজা। ঘরের আলো আধারিতে আরমানের গলার মোটা সোনার চেইনটা চিকচিক করছে, তার হাতে ধরা চকচকে ধারালো ছুরি আর সামনে রাখা লাল আপেল। ঘরের এক কোণে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ ময়নাল চাচা। তার পাকা দাড়ি চোখের জলে ভিজে একাকার, কপালে চিন্তার গভীর ভাঁজ, আর শীর্ণ হাত দুটো থরথর করে কাঁপছে। আরমান আপেলের টুকরো মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কিরে চাচা, বুড়া বয়সে কি হাড়গোড় ভাঙতে চাস? ময়নাল চাচা হাত জোড় করে বললেন, বাবা, আমারে মাফ করে দেয়। আমি সারা জীবন রিক্সা চালাইছি, হারামের পয়সা খাই নাই, আমার দিয়ে এই পাপের কাম করাইস না। আরমান সোফা থেকে উঠে খুব ধীর পায়ে বৃদ্ধের কাছে এগিয়ে গেল। তারপর হঠাৎ ময়নাল চাচার কলার চেপে ধরল। আরমান ফিসফিস করে বলল, হারাম হালাল মসজিদে গিয়ে বুঝাবি। তোর নাতনির হার্টের অপারেশনের টাকা কে দিবে? আমি দিচ্ছি, বিনিময়ে এই ব্যাগটা বর্ডার পার করে দিবি। আর যদি না করিস, আরমান জানালার দিকে আঙুল তুলল, কাল সকালে তোর নাতনির লাশ আর তোর লাশ একসাথে বুড়িগঙ্গায় ভাসবে। সিদ্ধান্ত তোর। ময়নাল চাচার কান্নার শব্দ রুমের ভারী পর্দা ভেদ করে বাইরে যেতে পারল না। এখানে মানবিকতা গুমড়ে মরে, আর টাকার বান্ডিল দিয়ে কেন হয় মানুষের বিবেক। সেদিন ঠিক দুপুরবেলা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সাহসী অফিসার নুসরাত জাহান এক সাধারণ এনজিও কর্মীর বেশে বস্তিতে ঢুকেছিলেন। কাঁধে ঝোলানো ব্যাগ, চোখে সাধারণ চশমা। তার উদ্দেশ্য ছিল মহৎ। তিনি চেয়েছিলেন গোপনে আরমানের গোডাউনের ভিডিও ফুটেজ সংগ্রহ করবেন। ভেবেছিলেন সাধারণ মেয়ে মনে করে কেউ তাকে সন্দেহ করবে না, কিন্তু তিনি জানতেন না শয়তানের চোখ সবসময় খোলা থাকে। নুসরাত যখন গোপনে মোবাইলে ভিডিও করছিলেন, হঠাৎ পেছন থেকে দুটো শক্ত হাত তার হাত মুচড়ে ধরল। মুহূর্তের মধ্যে আরমানের গুন্ডারা থেকে টেনে হিচড়ে দোতলায় নিয়ে গেল। আরমান পায়ের ওপর পা তুলে বসেছিল। নুসরাতকে রুমে ঢোকাতে দেখেই সে সোজা হয়ে বসল। নুসরাতের দিকে তাকাতেই তার চোখের চাউনি বদলে গেল। শিকারী যেমন হরিণের দিকে তাকায়, আরমানের চোখে ফুটে উঠল তেমনই এক লোলুপ ও পৈশাচিক কামনা। সে মোবাইলটা দেখার বদলে নুসরাতের আপাদ মস্তক স্ক্যান করল, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ওরে বাবা, এনজিও ম্যাডাম, এত সুন্দরী সমাজসেবী তো আগে এই তল্লাটে দেখি নাই। আরমান সোফা থেকে উঠে ধীর পায়ে নুসরাতের খুব কাছে এগিয়ে এলো। তার শরীরের গন্ধে নুসরাতের বমি আসার উপক্রম হলো। আরমান হঠাৎ নুসরাতের চুলের গোছা ধরে কাছে টানল এবং ফিসফিস করে বলল, ভিডিও করে কি হবে জানো? তার চেয়ে আমার কাছে থাকো, সমাজ সেবা পরে হবে, আজ বরং আমাকে খুশি করো। বলেই আরমান নুসরাতের গায়ে হাত দেওয়ার চেষ্টা করল। নুসরাত ঘৃণায় ছিটকে সরে গেলেন এবং চিৎকার করে উঠলেন, খবরদার, আমার গায়ে হাত দেওয়ার সাহস পেলি কি করে ছোট লোক? আমি কথা শেষ হবার আগেই ঠাস প্রত্যাখ্যাত হয়ে আরমানের ইগোতে আঘাত লাগল। সে সজোরে নুসরাতের মুখে এক থাপ্পড় মারল। নুসরাতের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল। আরমান তার ফোনটা মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলল। আরমান হিংস্র চোখে তাকিয়ে বলল, এত দেমাগ? তোর মতো কত সুন্দরী এই বস্তির বিছানায় শেষ হয়েছে তার কোনো হিসাব নাই। এরপর আরমানের ইশারায় তার চেলারা নুসরাতকে ধাক্কা দিতে দিতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দিল। বাইরে তখন অঝরে বৃষ্টি হচ্ছে। নুসরাত কাঁদায় আছড়ে পড়লেন। অপমানে, যন্ত্রণায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরমান দোতলার বারান্দা থেকে নিচে থুতু ফেলে চিৎকার করে বলল, আর যদি এই এলাকায় দেখি, জ্যান্ত পুঁতে ফেলব। নুসরাত কাদা মাখা শরীরে কোনো মতে উঠে দাঁড়ালেন। এই অপমান এবং নোংরা স্পর্শ তাকে ভেঙে দেয়নি, বরং তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি মনে মনে বললেন, এর শেষ আমি দেখব, তাতে আমার প্রাণ যাবে। গভীর রাত, নার্কোটিক্সের গোপন সেফ হাউসে নীল আলোর নিচে বসে আছে নুসরাতের টিম। নুসরাতের কপালে ব্যান্ডেজ,
কিন্তু চোখের দৃষ্টি বরফের মতো ঠান্ডা। টেবিলে ম্যাপ ছড়িয়ে দিয়ে নুসরাত বললেন, ওদের সোর্স নেটওয়ার্ক অনেক স্ট্রং, সিভিল ড্রেসে গেলেই ধরা খাবো। তাই এবার আমি এমন এক রূপে যাব যা এই সমাজের কাছে অদৃশ্য। আইটি স্পেশালিস্ট রাহাত অবাক হয়ে বলল, ম্যাম, ড্রোন বা ক্যামেরা তো ওরা জ্যামার দিয়ে অকেজো করে রেখেছে, আমরা কি করব? নুসরাত তার চুলগুলো এলোমেলো করতে করতে বললেন, প্রযুক্তি থাকবে, কিন্তু সেটা আমার শরীরে। প্ল্যানটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নুসরাত সাজবেন বস্তির এক পাগল মহিলা, যার গায়ে দুর্গন্ধ, চুলে জট আর মুখে পাগলের প্রলাপ। কিন্তু এই পাগলের কানে পেছনে চুলের জটে লুকানো থাকবে বোন কন্ডাকশন ট্রান্সমিটার, আর ছেঁড়া কাপড়ের বোতামে থাকবে হাই ডেফিনেশন পিনহোল ক্যামেরা। নুসরাত টিমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আজ রাতে বড় চালানটা বের হবে। আরমান নিজে সেখানে থাকবে, আর আমি থাকব তার পায়ের কাছেই, ধুলোর সাথে মিশে। পরদিন ঠিক তখন, যখন সূর্যের তাপে পিচ ঢালা রাস্তা থেকে আগুনের ভাব বের হচ্ছে, কালা পানির বাজারের আবর্জনার স্তূপের পাশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এক পাগল মহিলা, চুলে ভাতের মার আর কাদা মাখানো। সে বিড়বিড় করে বাতাসের সাথে কথা বলছে, মাঝে মাঝে অকারণে বিকট শব্দে হেসে উঠছে। বস্তির বাচ্চারা তাকে ঢিল মারছে, কেউ কেউ গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। নুসরাত এখন সেই পাগলি, প্রতিটা আঘাত সহ্য করছেন নির্বিকারভাবে। কিন্তু দর্শক, আপনারা যদি ভালো করে লক্ষ্য করতেন, দেখতেন তার চোখ মাটির দিকে থাকলেও তার কাপড়ের বোতাম ক্যামেরা সব রেকর্ড করছে। অন্ধকার নেমে আসতেই আরমানের কালো এসইউভি এসে থামল ম্যানশনের সামনে। নুসরাত হামাগুড়ি দিয়ে গেটের কাছে গিয়ে বসলেন। দারোয়ান তেরে এলো, ওই পাগলি, ভাগ এখান থেকে বলেই সে নুসরাতের পেটে এক লাথি মারল। নুসরাত ব্যথায় কুঁকড়ে গেলেন, কিন্তু অভিনয় ছাড়লেন না। তিনি লালা ঝরিয়ে হাসতে হাসতে বললেন, রাজা আসবে, রাজা আসবে। দারোয়ান বিরক্ত হয়ে তাকে আবর্জনার বিনের পাশে ফেলে রাখল। জায়গাটা আরমানের মিটিং রুমের জানালার ঠিক নিচে। রাত 10টা। ময়নাল চাচাকে আবার আনা হয়েছে। আজ তাকে 10 কেজি আইস বা ক্রিস্টাল মেথ নিয়ে বের হতে হবে। আরমান ফোনে কথা বলছে। নুসরাতের কানে লুকোনো ট্রান্সমিটারে রাহাতের গলা ভেসে এলো, ম্যাম, অডিও ক্লিয়ার। ওসি সাহেব আর আরমান দুজনেই স্পটে আছে, আপনি সিগন্যাল দিলেই গেম ওভার। হঠাৎ আরমানের সন্দেহ হলো। সে জানালার নিচে টর্চ মারল। আলো গিয়ে পড়ল নুসরাতের মুখের ওপর। নুসরাত তখন মেজের ধুলোবালি নিয়ে খেলছেন। আরমান তাচ্ছিল্য হেসে বলল, না, ভয়ের কিছু নাই, বস্তির পাগল মরার জন্য জায়গা পায় না। সে জানতো না এই পাগলই তার মৃত্যুর পরোয়ানা নিয়ে বসে আছে। ঘড়িতে রাত 11:30। আরমান ময়নাল চাচাকে জোর করে মাদকের ব্যাগটা তুলে দিল। পাশে দাঁড়িয়ে ওসি সাহেব পান চিবোচ্ছেন। বৃদ্ধ মানুষটি ভয়ে কাঁপছেন, তার চোখের জল গড়িয়ে ব্যাগের উপর পড়ছে। ঠিক সেই মুহূর্তেই নিচের আবর্জনার স্তূপ থেকে সেই পাগলি উঠে দাঁড়ালো। তার হাঁটাচলায় আর কোনো জড়তা নেই, চোখের সেই ঘোলাটে ভাব উধাও। নুসরাত তার ছেঁড়া শাড়ির ভেতর থেকে বের করলেন গ্লক 17 পিস্তল। তার গলার স্বর এখন আর বিড়বিড়ানি নয়, যেন আকাশ ভাঙা বজ্রপাত। কেউ নড়বে না, হ্যান্ডস আপ। আরমান আর ওসি চমকে নিচে তাকালো। তারা বিশ্বাসই করতে পারছিল না এই নোংরা মহিলাটি এত শুদ্ধ ভাষায় কথা বলছে। আরমান পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করতেই গুরুম, নুসরাতের নিখুঁত নিশানায় আরমানের হাতের পিস্তল ছিটকে পড়ে গেল। ঠিক তখনই বস্তির টিনের ছালের ওপর দিয়ে বিকট শব্দে উড়ে এলো 4টি ট্যাকটিক্যাল ড্রোন। ড্রোনগুলো থেকে তীব্র ফ্ল্যাশ লাইট আরমানের চোখের ওপর পড়ল। চারপাশ থেকে সাইরেনের আওয়াজ। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, পুরো এলাকা ঘেরাও করা হয়েছে। স্পেশাল ফোর্স দরজা ভেঙে ভেতরে ঢুকলো। আরমান পালানোর চেষ্টা করল, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং নুসরাত। তিনি আরমানের কলার ধরে এক আছাড়ে মাটিতে ফেললেন। আরমান ভয়ে তোতলাতে লাগলো। তুমি সেই সাংবাদিক? না, আমি সাংবাদিক না, আমি তোর জম, ডেপুটি ডিরেক্টর নুসরাত জাহান। পরদিন সকাল। কালাপানি বস্তির ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আরমান সওদাগর এবং সেই দুর্নীতিবাজ ওসিকে হ্যান্ডকাফ পরিয়ে বস্তির মাঝখানের খোলা মাঠে দাঁড় করানো হয়েছে। মিডিয়ার শত শত ক্যামেরা তাদের দিকে তাক করা আছে। যে মানুষটাকে দেখে সবাই ভয়ে কাঁপত, আজ মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। হাজার হাজার মানুষের সামনে তার মুখোশ খুলে গেছে। পুলিশ ভ্যানে তোলার আগে নুসরাত ময়নাল চাচার কাছে গেলেন। বৃদ্ধ মানুষটি নুসরাতকে দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন। নুসরাত তার আধে হাত রেখে বললেন, চাচা, ভয় নেই, আপনি নির্দোষ, আর আপনার নাতনির অপারেশনের ব্যবস্থা সরকার করবে। ময়নাল চাচা নুসরাতের মাথায় হাত রেখে দোয়া করলেন। তার চোখে আজ ভয়ের জল নেই, আছে গ্র্যাটিটিউডের অশ্রু। জনতা উল্লাসে ফেটে পড়ল। নুসরাত গাড়িতে উঠতে উঠতে শেষবারের মতো বস্তির দিকে তাকালেন। তার শরীরে এখনও নর্দমার গন্ধ, কিন্তু মনে
অদ্ভুত এক প্রশান্তি। তিনি জানালার কাঁচ নামিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বললেন, পাপ যতই শক্তিশালী হোক, ন্যায় বিচারের জন্য একটা ছোট্ট স্ফুলিঙ্গের যথেষ্ট। তা সে পাগলের বেশে আসুক আর রাজার বেশে।